আরজি করে কি একাধিক অভিযুক্ত? তরুণী চিকিৎসক খুনে এই বিষয়টাই এখন খতিয়ে দেখছে সিবিআই। সেমিনার হলে ঢোকার একাধিক দরজা, পিছনের সিঁড়ি দিয়েও যাওয়া যায় ঘটনাস্থলে। ঘটনার রাতে সেমিনার হলে কি আরো কেউ ছিল? তদন্তে সব দিক খতিয়ে দেখছে সিবিআই। কথা বলবো অর্পিতা, আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্পিতা, সিবিআই কেন এরকম ভাবছে যে আরো কেউ থাকতে পারে? এই অভিযোগটা তো আগেও উঠেছিল। দেখো, সিবিআই সূত্র থেকে খবর যে এই যে সঞ্জয়কে জেরা করে এবং তারা যখন সেখানে পরিদর্শন করে, সেখানে এই সেমিনার যে হলটি রয়েছে সেখানে যে শুধুমাত্র যাওয়ার একটাই রাস্তা এমনটা কিন্তু নয়। পিছনের দিকে সাইডে যে দুপাশে যেখানে কিনা করিডর রয়েছে এবং তার দুদিকে যে রুম রয়েছে সেখানে অপর একটি দরজাও রয়েছে, যে দরজা গিয়ে কিন্তু একেবারে সিঁড়ি দিয়ে ওঠা এবং নামা যায়। সেখানে গিয়ে কোনো সিসি ক্যামেরা নেই বলেই আপাতত কিন্তু তদন্তকারীরা তারা মনে করছেন, যে কারণে সেখান থেকে কেউ ঢুকেছিল কিনা সেই বিষয়টা নিয়ে তারা একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। অর্থাৎ সঞ্জয় একা ছিল নাকি সেই সময় বা তার আগে পরে কেউ এসেছিল কিনা সেই বিষয়টা নিয়ে গোয়েন্দারা এখনো অবধি একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। সেই কারণেই তারা বলছেন যে ঢোকার যে রাস্তা শুধুমাত্র একটি এমনটা নয়। সেক্ষেত্রে সিসি ক্যামেরার ফুটেজে যেটা রয়েছে যে সঞ্জয় শুধুমাত্র ঢুকছে দিনে 3 বার বা 4 বার, যে সেখানে গিয়েছিল কি করতে গিয়েছিল, তাহলে কি কোনো আগে সে কোনো রেকি করতে গিয়েছিল, তার সাথে কি তার কোনো পরিচিত কেউ ছিল, সেই সময় পিছন থেকে কেউ এসেছিল কিনা, এই বিষয়গুলো মানে সন্দেহজনক এবং এই বিষয়গুলো কিন্তু গোয়েন্দাদের ভাবাচ্ছে সিবিআই আধিকারিকরা। সেই কারণেই শুধুমাত্র যে ফ্রন্ট গেটের যেখান দিয়ে ঢোকার যে রাস্তা, যেখানে কিনা সিসি ক্যামেরা কভারেজ করে কিছুটা দূরে গিয়ে, সেই ফুটেজ পেলেও ব্যাক সাইডের যে ফুটেজ সেটা কিন্তু নেই। এবং ব্যাক সাইডে ওঠার যে রাস্তা সেখানেও দুটো ওয়ার্ড রয়েছে এবং তারপরে করিডর হয়ে সেখানে সেমিনার হলে গিয়ে পৌঁছানো যায়, এরকম একটা লোকেশন রয়েছে। ফলে সেই রাস্তা দিয়েও সেমিনার হলে প্রবেশ করা যায়, তেমনটা অন্তত সিবিআই আধিকারিকরা কিন্তু একেবারেই তারা নিশ্চিত। সঞ্জয়কে যেমন ভাবে জেরা করেছে তেমনি নিজেরাও যখন পরিদর্শন করেছে এই বিষয়টা কিন্তু তারা একটা চক আউট করেছে। এখন দেখার যে পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ সেইটা অনুসারে যে আদৌ সেখানে কেউ ছিল কিনা ঘটনার সময়, নাকি সঞ্জয় একাই ছিল, সেটা নিয়ে এখনো অবধি ধোঁয়াশা রয়েছে সিবিআইয়ের কাছে। ধন্যবাদ অর্পিতা। আরজি করে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ উড়িয়ে দিচ্ছে না সিবিআই। সেমিনার রুমের আশেপাশে সংস্কার নিয়ে প্রশ্নবাণের মুখে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সংস্কারের সপক্ষে একের পর এক যুক্তি, তবে সন্দীপের জবাবে সন্তুষ্ট নন তদন্তকারীরা। আবারও অর্পিতার সঙ্গে কথা বলবো। অর্পিতা, ঠিক কোথায় কোথায় ধোঁয়াশা মনে হচ্ছে সিবিআই আধিকারিকদের? কোথায় কোথায় উত্তর মানে সদুত্তর পাচ্ছেন না তারা মনে হচ্ছে? দেখো, প্রাক্তন এই হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে এই নিয়ে চতুর্থবার তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা। আজকে এই চতুর্থ দিনে তাকে আজকে 11টা থেকে টানা, এখন ঘড়িতে প্রায় বাজে 8:13, এই পুরো টানা এই সময়টা ধরে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেখানে মূলত দুটি জিনিস। এক, তিনি কি কোনো প্রমাণ লোপাটে তিনি চেষ্টা করেছিলেন? কারণ এই যে সংস্কারের যে কাজ একেবারে পিওর পাশেই বা প্লেস অফ অফেন্সের পাশেই, সেটা কি খুবই জরুরি ছিল সেই সময় মানে কন্টিনিউ রাখা, এটা একটা বিষয়। তাহলে কি কোনো প্রমাণ লোপাটে তিনি চেষ্টা করেছিলেন? এক। দ্বিতীয়ত আর একটা পয়েন্ট হচ্ছে যে এই নির্যাতিতার নাম তিনি বারবার তিনি সংবাদ মাধ্যমে তিনি সামনে বলেছেন। তাহলে কি পরিবারকে যখন বলা হয়েছিল যে এটা আত্মহত্যার ঘটনা, সেটা দিয়ে তিনি কি এই ঘটনাটাকে লঘু করার তিনি চেষ্টা করেছিলেন, বা ঘটনার যে তদন্তের মোড় সেটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছিলেন? এই দুটো গ্রাউন্ডে কিন্তু সিবিআই আধিকারিকরা যথেষ্টভাবে তারা ধোঁয়াশার মধ্যে রয়েছে। কারণ এই যে প্রাক্তন অধ্যক্ষ, তার ভূমিকা নিয়ে তারা সংশয় রয়েছে, তার বয়ানে অসঙ্গতি রয়েছে। একাধিক জায়গায় তিনি যে বয়ান দিয়েছেন, প্রাক্তন সুপার যে বয়ান দিয়েছেন বা অন্যান্যরা যে বয়ান দিয়েছেন, সেখানে যথেষ্টভাবে ফারাক রয়েছে। তবে এই দুটো গ্রাউন্ড কিন্তু যথেষ্টভাবে গুরুত্বপূর্ণ সিবিআইয়ের কাছে। তারা মনে করছে যে এই দুটো গ্রাউন্ডের যে দায় সেটা কিন্তু কখনোই এড়াতে পারে না এই সন্দীপ ঘোষ। সেই কারণেই সন্দীপকে বারবার তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাক্তন এই অধ্যক্ষ, তার যে ভূমিকা, তার সেখানে কিন্তু তার বক্তব্য ইতিমধ্যেই তার স্টেটমেন্ট রেকর্ড করেছে সিবিআই আধিকারিকরা। তবে এই পুরো গোটা বিষয়টার মধ্যে তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই লালবাজারও একটি কমপ্লেন করেছে, একটি মামলা একটি রুজু করেছে, যেখানে কিনা এই যে নির্যাতিতার নাম বারবার যে প্রকাশ্যে আনা সংবাদ মাধ্যমের সামনে, সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে লালবাজারও কিন্তু একটি মামলা করেছে। ফলে এই জায়গা থেকে একদিকে যখন সিবিআই তদন্ত করছে, তখন লালবাজার হঠাৎ করে কেন সেখানে মামলা রুজু করলো সেটা নিয়েও একটা কনফিউশন তৈরি হয়েছে। তবে সিবিআই আধিকারিকরা তারা এই দুটো জায়গা, দুটো গ্রাউন্ড থেকে কিন্তু তারা স্পষ্ট। এক হচ্ছে দেয়াল ভাঙা বা সংস্কারের কাজ কেন তিনি কন্টিনিউ করছিলেন বা সেই সময় কেন তিনি করতে দিলেন, আর দ্বিতীয়ত হচ্ছে নির্যাতিতার নাম কেন বারবার তিনি প্রকাশ্যে এনেছিলেন। ফলে তদন্তের যে প্রক্রিয়া বা পদ্ধতি, সেটাকে কি মোড় ঘোরানো তার কোনো চেষ্টা ছিল বা অভিযুক্তকে আড়াল করার কোনো চেষ্টা ছিল? এই দুই যে কোশ্চেনের যে উত্তর, সেই বিষয়ে কিন্তু বেশ কিছু কনফিউশন রয়েছে। সেই কারণে তাকে দফায় দফায় এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ অর্পিতা।
এদিকে লালবাজারে আজ সিবিআই এর একটা টিম যায় আর.জি. কর মামলার তদন্তে সাইবার সেলের থেকে তথ্য নিতে লালবাজারে সিবিআই আধিকারিকরা। বিশ্বজিৎ রয়েছেন, আরো ডিটেলে জানবো। বিশ্বজিৎ, কি কি তথ্য চাইলেন সিবিআই আধিকারিকরা? একদমই, সিবিআই আধিকারিকরা যে তথ্য জানতে এদিন লালবাজারে গিয়েছিলেন মূলত সাইবার সেলের কাছে, যে বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ, কোথাকার সিসিটিভি ফুটেজ না সঞ্জয় রায় তিনি তো রাতের বেলা দুবার গিয়েছিলেন, আমরা জানি যে রাত 11টা থেকে 11:30টার মধ্যে এবং তারপর ভোর 4টের বেলা, কিন্তু তার আগেও আরও দুবার তিনি হাসপাতালে গিয়েছিলেন। বেলা 1টা এবং বিকেল 5টা নাগাদ তিনি আরও দুবার আর.জি. কর হাসপাতালে গিয়েছিলেন এবং এই হাসপাতালে যাওয়ার পর তিনি কোথায় গিয়েছিলেন সেই সমস্ত সিসিটিভি ফুটেজ যেগুলো হাসপাতালের ভেতরে রয়েছে, কিন্তু লালবাজারের কাছে আরও বেশ কিছু সিসিটিভি ফুটেজ রয়েছে যে এই রাত 11টার পরে তিনি কোথায় কোথায় গিয়েছিলেন। শোভাবাজার, চেতলা, কালীঘাট অঞ্চলে তিনি গিয়েছিলেন এবং সেখানে তিনি কাদের সঙ্গে দেখা করেছেন, অর্থাৎ লালবাজারে যে সিসিটিভি ফুটেজ রয়েছে বিভিন্ন শহরের ক্ষেত্রে সেই সমস্ত খতিয়ে দেখে তিনি তারা অর্থাৎ সিবিআই এর যে সাইবার বিশেষজ্ঞ যারা গিয়েছিলেন তারাও এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দিচ্ছেন। এছাড়াও যে সন্দীপ ঘোষ অর্থাৎ প্রাক্তন যিনি প্রিন্সিপাল তার বয়ান এবং পরিবারের বয়ান, এই সমস্ত বয়ানের মধ্যে যে মিসিং লিঙ্ক রয়েছে সেই মিসিং লিঙ্কগুলো তাদের গেজেট থেকে যে পাওয়া তথ্য, সেই সমস্ত তথ্যগুলোর যে মিসিং লিঙ্ক সেগুলো লালবাজারে কি ধরনের তথ্য রয়েছে লালবাজার সাইবার সেলের কাছে, সেই সমস্ত নিয়ে সেই তথ্যের একটা বয়ান নিয়ে তারা এই তদন্তকে আরো গতি আনতে, এই তদন্তের গতি আনতে একমাত্র সব থেকে বেশি নির্ভরযোগ্য এই মুহূর্তে সিবিআই এর তদন্তের ক্ষেত্রে এই ধরনের ডেটা বা এই ধরনের তথ্য যেগুলো বিভিন্ন গেজেট থেকে পাওয়া তথ্য, আর এই ধরনের যে ইনফরমেশন টেকনোলজিকে কাজে লাগিয়ে আরো দ্রুত তদন্ত শেষ করতে চাইছে সিবিআই। আর সেই জন্যই লালবাজারে একদিকে লালবাজার সাইবার সেল ও হোমিসাইড বিভাগের কর্তাদের সঙ্গে কথা বলেছে সিবিআই। এদিকে বিচারের দাবিতে আর.জি. করে পড়ুয়াদের প্রতিবাদ, মানববন্ধন জুনিয়র ডাক্তারদের। সত্য যে সাথী, সত্য যে সাথী, সত্য যে সাথী মোরে আরে প্রত্যয় আমরা হই বিমায় হায় আয় যোগিনী উষান ওভারকাম সামডে সত্য যে সাথী। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, উইশাল ওভারকাম এই সুরে আজ এই আন্দোলন আমরা দেখলাম যে আন্দোলনকারীরা এই সুর তুললেন, মানববন্ধন হলো, মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বললো, ঠিক সামগ্রিকভাবে সময় যত এগোচ্ছে ততই কি আন্দোলনের সুর আরো ঝাঁঝালো হচ্ছে? মিমি, আন্দোলনের সুর ঝাঁঝালো যেমন হচ্ছে তেমন ভাবেই এই আর.জি. কর হাসপাতালের যে জুনিয়র ডাক্তার, ইন্টার্ন ছাত্রছাত্রীরা যারা এই আন্দোলন করছে সেই আন্দোলনকারীদের অবস্থান মঞ্চে প্রতিদিন কলকাতার শুধু নয় বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসছে। কখনো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কখনো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কখনো বারাসাত রাজ্য বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা এসে এখানে এই আন্দোলনের পাশে দাঁড়াচ্ছেন। এমনকি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে বিভিন্ন সাধারণ মানুষ, বিভিন্ন পেশার মানুষ তারাও এখানে এসে এই আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন। যেমন ভাবে আজকে বিকেলবেলা উইশাল ওভারকাম বা আমরা করব জয় গানের সঙ্গে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানো হয়েছে, তেমন ভাবেই এখানে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর সামনে সেখানে হিউম্যান চেন অর্থাৎ মানববন্ধন করা হয় এবং সেখানে জাস্টিস ফর অভয়া সেই লেখাটাকে এখানকার ছাত্রছাত্রীরা ফুটিয়ে তোলে। তেমন ভাবেই
এই এমার্জেন্সি বিল্ডিং এর একদম ছাদের ওপর থেকে বিশাল ব্যানার, সেখানেও জাস্টিস ফর অভয়া সেই বক্তব্য রাখা ছিল। এবং সকাল থেকে সন্ধে এখানে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। সেখানে শুধুমাত্র আরজি কলেজ ছাত্রছাত্রীরা নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এসে এখানে পারফর্ম করছে। তারা বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তারা এসে এখানে এই আন্দোলনের পাশে দাঁড়িয়ে গান, কবিতা, বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন। প্রত্যেকেই একটাই বার্তা দিচ্ছেন, অবিলম্বে বিচার চাই এবং উই ওয়ান্ট জাস্টিস। এই স্লোগানে মুখরিত হয়ে উঠছে আরজিকর হাসপাতাল। একদমই অভিজিৎ, প্রতিদিনই যত সময় গড়াচ্ছে ততই এই আন্দোলন আরো জোরদার হচ্ছে, আন্দোলনের শক্তি বাড়ছে। আরো একটা দৃশ্য আজ দেখা গেল, পুলিশ কর্মীরা আজ রাখি পরিয়ে দিলেন আন্দোলনকারীদের হাতে। অন্যদিকে আন্দোলনকারীরা তারা উই ওয়ান্ট জাস্টিস লেখা আর্মব্যান্ড পরিয়ে দিলেন পুলিশ কর্মীদের। অন্যদিকে হরিশ্চন্দ্রপুরের হাসপাতালে একটা অন্য ছবি, সেখানে আবারও আক্রান্ত চিকিৎসক, হাসপাতালে ঢুকে মারধরের অভিযোগ। ধৃত অভিযুক্ত তৃণমূল নেতা অবিনাশ দাস। গতকাল রাতে ঘটেছে এই ঘটনা। হরিশ্চন্দ্রপুর হাসপাতালের ভিতরে ঢুকে নার্সদের কটূক্তির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, খুনের হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। উনি পেশেন্টের ব্যাপারে কোনো খোঁজ খবর না নিয়ে হঠাৎ করে আমার উপর মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, তেড়ে আসেন রীতিমতো। আমাকে থ্রেট দেয় যে আপনাকে দেখে নেবো, আপনাকে আমি মেরে ফেলবো, স্যারকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ঠেলে ফেলবো, রীতিমতো আমার সাথে মিসবিহেভ করা হয়েছে। তিনি কোনো একটা কিছু জানতে চান কিন্তু তিনি সঠিকভাবে কমিউনিকেট করলেন না, এসেই হঠাৎ করে সিস্টারদের উপর অ্যাটাক করলেন। এবার সিস্টাররা স্বভাবতই ভয় পেয়ে গিয়ে আটকানোর চেষ্টা করলেন, তখন ওনাকে ভার্বাল অ্যাবিউজ করা হয় এবং ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়। আমি যখন আটকাতে আসি তখন আমার উপর ওনারা চড়াও হয় এবং আসতে চান। তখন সিস্টারকে ওনারা প্রাণে মেরে দেওয়ারও হুমকি দেন এবং খুব বাজে ল্যাঙ্গুয়েজে মানে ভার্বাল অ্যাবিউজ করেন। কথা বলবো সেবক আমাদের প্রতিনিধির সঙ্গে। সেবক, যখন আমরা দেখছি রাজ্য জুড়ে দুটো দাবি অত্যন্ত জোরদার, একদিকে আরজি করে নির্যাতিতার সুবিচার, অন্যদিকে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের কর্তব্যরত থাকা অবস্থায় তাদের নিরাপত্তার দাবি জোরদার হচ্ছে। সেই সময় দাঁড়িয়ে হরিশ্চন্দ্রপুরে হাসপাতালে এই ঘটনা, এই তৃণমূল নেতা কি করে এতটা সাহস, এতটা বেপরোয়া কি করে হলেন? তিনি কিভাবে মানে এখানেও কি তাহলে একটা নজরদারির অভাব ছিল, সেখানে নার্স ডাক্তারদের উপর চড়াও হতে পারলেন তিনি? একদমই দেখো, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল যেটা কিন্তু অত্যন্ত একটা ব্যস্ত হাসপাতাল, ব্লক হাসপাতাল হলেও প্রতিনিয়ত প্রচুর রোগীর চিকিৎসা হয়। এখানে সিভিক পুলিশ, সিভিক ভলান্টিয়ার, এমনি পুলিশ তারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কিন্তু ফাঁকফোকর স্পষ্ট, কারণ কালকে রাত 10:30 নাগাদ যে সময় নিরাপত্তাটা আঁটোসাঁটো হওয়ার কথা, সেখানে নিরাপত্তায় ফাঁকফোকর, আর যার ফলে একদম ওয়ার্ডে পৌঁছে গিয়ে নার্সদের পৌঁছে গিয়ে হুমকি, কটূক্তি, অসভ্য গালিগালাজ, এমনকি বাধা দিতে, আপত্তি করতে, চিকিৎসকে গিয়ে এলে চিকিৎসককে হেনস্থা। অভিযোগ কার বিরুদ্ধে? স্থানীয় তৃণমূল নেতা অবিনাশ দাসের বিরুদ্ধে, যিনি কিনা রাজ্যের মন্ত্রীর পাশে দাঁড়িয়ে দুদিন আগেও আরজি কর নিয়ে আন্দোলনে সরব হয়েছিলেন, আরজি করের দোষীদের শাস্তির দাবি করছিলেন। তাকে এরকম একটি মিছিলে মন্ত্রীর পাশে স্লোগান দিতেও আমরা দেখছি, অথচ তিনি কিনা হাসপাতালে গিয়ে এমন কাণ্ড ঘটালেন যেখানে তার বিরুদ্ধে অভিযোগ হলো, পুলিশকে ছুটি দিতে হলো, তিনি গ্রেপ্তার হলেন। যদিও তার দাবি যে তার স্ত্রী ভর্তি রয়েছেন, দুদিন ধরে সঠিকভাবে চিকিৎসা হচ্ছিল না, তাই তিনি যখন কথা বলতে গিয়েছিলেন তখন তার উপরেই নাকি চড়াও হয় অনেকে এবং তাকে ফাঁসানো হয়েছে। আমরা শুনে কি বলছেন এই তৃণমূল নেতা? আমি কোনো মারধর করিনি, সিসিটিভি ফুটেজ প্রমাণ আছে, এটা আমাকে প্ল্যানিং করে ফাঁসানো হয়েছে, ডাক্তারবাবু ফাঁসিয়েছে, কোনো মারপিট হয়নি। আপনি কি মদ্যপ অবস্থায় ছিলেন? না, আমার ওয়াইফ হসপিটালে ভর্তি ছিল, আমি দেখতে এসেছিলাম, ডাক্তারের ভালোভাবে ট্রিটমেন্ট হয়নি, ট্রিটমেন্ট চলছিল না, 2 দিন পেশেন্ট ছিল। আমি বলতে গিয়ে আমাকে জিজ্ঞেস করছে তুমি কে, তখন আমি প্রমাণ দিলাম, তো আমার উপরে চড়া হয়েছে। প্রাণে মারা হুমকি দিচ্ছেন নাকি আপনি? না, ওইরকম কোনো কিছু না, সিসিটিভি আছে, প্রমাণ নিতে পারে ওখান থেকে। আর এই ঘটনায় সরব হয়েছে বিজেপি। মূল কংগ্রেসের অপর নামই হচ্ছে দুষ্কৃতী সন্ত্রাস। তৃণমূলের দুষ্কৃতী নেতা কি কর্মী, সে গিয়ে হরিশ্চন্দ্রপুর হসপিটালের মধ্যে ডাক্তারকে হেনস্থা করছে,
নার্সকে হেনস্থা করছে এবং কি খুনের হুমকি পর্যন্ত দিয়েছে। মানে যখনই অপরাধ করবে তখনই কেউ তৃণমূল করে না, নাহলে সবাই তৃণমূল কর্মী ওদের। ঘটনার কড়া নিন্দা করেছেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়কও। আমরা সেই ঘটনার নিন্দা করছি। প্রশাসনের কাজ প্রশাসন করছে, একটা মিছিলে স্লোগান দিচ্ছে, হাজার হাজার লোক দিচ্ছে, ও দলের কেউ নাই, মিছিলে তো হাজার হাজার লোক থাকে না, না কোনো সম্পর্ক নাই, আমাদের কোনোদিনও সম্পর্ক না। আর এবার আপনাদের দেখাই পুরুলিয়া মেডিকেলের চেহারা। হাসপাতাল চত্বরে জমা জল, আর সেই জমা জলে বাড়ছে আতঙ্ক। জলের মধ্যে মশার লার্ভা। এই পরিস্থিতিতে হাসপাতাল থেকে মশাবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা। চিকিৎসকরা কি বলছেন একবার শুনি। প্রচুর জল জমে থাকে, বৃষ্টি হলে আমাদের প্রপার নিকাশি ব্যবস্থা মাঝে মধ্যে খারাপ হয়ে যায়, ইভেন জল জমে যায়, ডেঙ্গু পর্যন্ত হয়েছিল। অথরিটিকে অনেকবার বলা হয়েছে, অথরিটি প্রপার ব্যবস্থা নেয় না। এখানে জল নিকাশি ব্যবস্থা খুবই খারাপ। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। ইন্দ্রজিৎ, এইরকম অবস্থা কেন হাসপাতাল চত্বরের? এমএসভিতে কি বলছেন যে কতদিন ধরে এইরকম অবস্থা চলবে? দেখো মিমি, পুরুলিয়ার মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এই মুহূর্তে কাজ চলছে কনস্ট্রাকশনের, এবং এরই কারণে বিভিন্ন জায়গায় জমা জল রয়েছে এবং সেই জমা জলে লার্ভা দেখা যাচ্ছে, মশার প্রচুর জন্মাচ্ছে এবং একেবারেই মশার আতুর ঘর বলা যেতে পারে। ইতিমধ্যেই পুরুলিয়ায় ম্যালেরিয়া ডেঙ্গুর আতঙ্ক রয়েছে, হচ্ছে মানুষের বিভিন্ন জায়গায়। ইতিমধ্যেই পড়ুয়ারা হাসপাতাল কর্তৃপক্ষকে বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি নজরে এনেছে। অন্যদিকে এমএসভিপি জানিয়েছেন যে দ্রুত ব্যবস্থা নেবেন এবং যে অ্যাডিস মশা এবং এই মশার লাভা একেবারে দেখা যাচ্ছে একেবারে মেডিকেল কলেজ চত্বরে, এবং যত্রতত্র জল জমা রয়েছে, কনস্ট্রাকশনের কাজ চলছে এবং সেখানেই এই ধরনের মশার লাভা দেখা যাচ্ছে এবং সেই থেকে আতঙ্ক রয়েছে পড়ুয়ারা, ডাক্তারি পড়ুয়ারা, এবং তারা বারে বারে অনুরোধ করছে যাতে দ্রুত ব্যবস্থা নিয়ে স্প্রে করা হয়, যাতে এই ধরনের মশার কামড়ে আরও নতুন করে মশাবাহিত রোগ যেন না হয়। একেবারে মেডিকেল কলেজে একটা রকম অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আতঙ্কে রয়েছে ছাত্রছাত্রীরা, একটা নিরাপত্তার অভাব রয়েছে। অন্যদিকে এই মশার আতঙ্ক, ফলে স্বাভাবিকভাবেই পড়ুয়ারা চাইছে দ্রুত ব্যবস্থা নেক এবং যাতে মশাবাহিত কোনো রোগ না হয় তার জন্য অগ্রিম ব্যবস্থা নিয়ে এই যে লাভা এবং যত্রতত্র জল জমা রয়েছে সেখানে যাতে সংস্কার করা হয়। ধন্যবাদ ইন্দ্রজিৎ। এখন তো প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখানে হয়তো তারা খুলেছে, এটা হয়তো সাময়িকভাবে কিছু হয়েছে, সেটা আমরা দেখে নিচ্ছি কি আছে, পরিস্থিতিটা কি আছে তার ব্যবস্থা নিয়ে নিচ্ছি। আর এবার মালদার একটা খবর দেখাবো আপনাদের। ভূমি সংস্কার দপ্তরে রীতিমতো মধুচক্র চলছে। সরকারি অফিসে মধুচক্রের অভিযোগ, চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। কথা বলবো সেবক আমাদের প্রতিনিধির সঙ্গে। সেবক, সরকারি অফিসের মধ্যে মধুচক্রের অভিযোগ, কি ঘটেছে? একদমই দেখো, অত্যন্ত চাঞ্চল্যকর এই অভিযোগ, যে অভিযোগ সামনে এসেছে মালদহের হরিশ্চন্দ্রপুর 1-এর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে। যেটা জানা যাচ্ছে যে ছুটির দিন অর্থাৎ শনি রবিবার হলেই সেখানে মধুচক্রের আসর বসছিল এবং সেটা যে অফিস তার নাইট গার্ডের মদতে, এবং অনেক দিন ধরে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করছিলেন, কারণ ছুটির দিনে একটা নির্দিষ্ট সময়ে রাতে এই হাইমাস্ট লাইট যেটা রয়েছে দপ্তরের সামনে, সেই লাইট বন্ধ হয়ে যায়। এরপর মহিলা পুরুষ অজ্ঞাত পরিচয় লোকজন ঢোকে। গতকাল ছুটির দিন রবিবার তককে তককে ছিলেন স্থানীয়রা, একইভাবে তারা দেখেন রাতে হঠাৎ করে লাইট বন্ধ। এরপরে কিছুক্ষণের মধ্যে মানে বহিরাগত পুরুষ মহিলা, এরপরেই তারা ঘিরে ফেলেন অফিস এবং হাতে নাতে পাকড়াও করেন দুজনকে। পুলিশকে খবর দেওয়া হয়, নাইট গার্ড সহ আরও এক পুরুষ এবং মহিলা, তাদের 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এবং এই ঘটনায় পুলিশ যখন তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়, স্থানীয়রা কিন্তু বাধা দেয়, ক্ষোভ দেখায় তারা বলে সরকারি দপ্তরে এমন জিনিস কেন হবে। আর সরকারি দপ্তরের আধিকারিকরা বলছেন যে অভিযোগ সামনে এসেছে অত্যন্ত গুরুতর এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে নাইট গার্ডের কোনো ভূমিকা বা যোগসাজশ প্রমাণ হলে তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার কি পদক্ষেপ নেয় এই ক্ষেত্রে সরকারি নির্দিষ্ট দপ্তর। ধন্যবাদ সেবক।
প্রত্যেক শনিবার রবিবার অফিসার সামনে দিয়ে লাইট বন্ধ করে একটা মহিলা ঢুকছে, নাইট গার্ড থাকা সত্ত্বেও। এটা কি বিএলআরও দপ্তরের ভিতরেই হচ্ছিল? যা ভিতরে কতদিন ধরে চলছিল এগুলো? এটা 3-4 দিন ধরে চলছে। যখন আমরা জানলা দিয়ে দেখি 3 জন মিলে লাইট বন্ধ করে ভিতর থেকে বিরিয়ানি খাচ্ছে। আর যখন আমরা জিজ্ঞাসা করছি যে কে হয়, তো বলছে প্রথমে বলছে চিনি না, তারপরে বলছে চিনি আমরা। কজন ছিল ভিতরে? নাইট গার্ড একটা ছেলে একটা মহিলা। এটা 1 নম্বর বেলার অফিস বিএলআর অফিসের ভিতরেই হচ্ছিল সব? ভিতরে হচ্ছে। ওরা 3 জন যখন ছিল, তো আমরা মানে 3-4টা চেংড়া মিলে বললাম যে কি ব্যাপার, রাত্রেবেলা মেয়ে কেন? তো বলছে এরকমই বলে চিনা জানা আছে। যখন আমরা মানে ছেলেরা মিলে যদি ধরি, তখন আমি বলে মেয়েটাকে চিনি না। পুলিশ লাস্টের দিকে এসেছিল, নিয়ে গেল ওদেরকে? কজনকে নিয়ে গেল? 3 জনকে। আমি হায়ার অথরিটিকে জানিয়েছি, আমাদের যারা সিনিয়র আছে ডিস্ট্রিক্টে, আমার বিএলও সাহেব, সেডিএম সাহেব, সবাইকে সবাইকে জানানো হয়েছে। ওনারা যেমন করছেন, ইনস্ট্রাকশন দেবেন, সেই অনুযায়ী আমাদের কাজ। যদি এটা সত্যি হয়ে থাকে, অবশ্যই এটা কঠোরতম শাস্তি হওয়ার কথা। এটার এইরকম যদি কোনো অপরাধ করে থাকে, তার কঠোরতম শাস্তি হবে। 14ই আগস্ট ভাটপাড়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছিল পুলিশ। সেই ঘটনায় এবার 6 জন তৃণমূল কর্মীকে খুনে ধৃত 6 জনকে গ্রেফতার করা হয়েছে। অরুণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অরুণ, এই যে 6 জনকে গ্রেফতার করা হলো, এরা কারা, কিভাবে যুক্ত এই খুনের সঙ্গে? দেখো, এই যে 6 জনের নামে করা হচ্ছে, এরা কিন্তু এলাকায় নটোরিয়াস ক্রিমিনাল বলেই পুলিশের খাতায় নাম রয়েছে। এবং দীর্ঘদিন ধরে সামান্য একটা বচসার জেরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে যেভাবে গুলি করে পর 4 রাউন্ড গুলি করা হয়েছিল, ঘটনাস্থলে সে লুটিয়ে পড়েছিল। তখন তাকে প্রথমে স্টেট জেনারেল হসপিটাল, তারপরে ব্যারাকপুর বিএনবসে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু এই ঘটনায় যে একটা চাঞ্চল্য ছড়িয়েছে, পুলিশ কিন্তু তদন্তে নেমে এলাকা থেকে দোষীরা পালিয়ে যায়। এই ঘটনা জগদ্দল থানার পুলিশ এবং ভাটপাড়া থানার পুলিশ যৌথ উদ্যোগে কিন্তু তদন্তে নামে এবং 6 জনকে গ্রেপ্তার করে। এদের আজ ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। কারণ এরা কোথা থেকে পিস্তল এলো, কিভাবে ভাটপাড়া এমনি কোথাও না কোথাও কিছু ঘটনা ঘটলেই কিন্তু গুলি বোমা পিস্তলে সরাসরি থাকে। এই পিস্তল কোথা থেকে এলো বা কিভাবে কেন তাকে এভাবে নৃশংসভাবে মারা হলো, এই নিয়ে কিন্তু পুলিশ তদন্ত নেমেছে। এদের পুলিশ হেফাজতে নিয়েছে। এরপর জানা যাবে যে কি কারণে তারা এই গুলিটা করেছিল। ধন্যবাদ।